Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com Season 2 এখন এরকমই। লকডাউনের জন্য আমরা সকলেই ওয়ার্ক ফ্রম হোম করছি, তাই Prem.com এর আপাতত কিছু এপিসোডস হবে রিডিং স্পেশাল। আজকের গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, নাম রাক্ষসগণ। বড় গল্প বা উপন্যাস লেখার পাশাপাশি ছোট গল্পও লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যেমন মৌরি ফুল, পুঁই মাচা, মেঘমল্লার। রাক্ষসগণও তেমনই ছোট একটা গল্প। শুরু করি তাহলে। বিপত্নিক হবার অল্পদিন পরেই সুরেশ সলিমপুর স্টেশনে বদলি হয়ে গেল। মাঠের মধ্যে ছোট্ট স্টেশন, কাছাকাছি লোকজনের বাস খুবই কম। রেলের কোয়ার্টারে বড়বাবু পুত্র পরিবার নিয়ে বাস করে। কিছু দূরে একটা ছাত্র বৃত্তি স্কুল আছে। তার শিক্ষকগণ স্কুলের কাছেই একটা বড় আটচালা ঘরে মেস করে থাকে। এই ছাড়া একটাও বসতি নেই। বিকেলে ট্রেনখানা রওনা করে দিয়েই সুরেশ স্কুল মাস্টারের মেসের বাসায় তাস খেলার আড্ডায় যায়। সন্ধে 7টার সময় ডাউন যাত্রী গাড়ি আসবার আগে পর্যন্ত সেইখানেই থাকে। পরে খানিকক্ষণ স্টেশনের কাজকর্ম করবার পর রাত 9:30টার শেষ গাড়ি রওনা করেই নিজের কোয়ার্টারে ছোট্ট ঘরটিতে ফিরে এসে ও বেলার রাখা বাসি রুটি তরকারি খাওয়ার পর সারা দিনের কর্মক্লান্ত শরীরটাকে নিঃসঙ্গ শয্যায় লুটিয়ে দিয়ে আপন মনে কত কথা ভাবে। ব্রাঞ্চ লাইনে স্টেশন, রাত্রে আর ট্রেন নেই। জানালার বাইরে খোলা আকাশটা তারায় ভরা। একটা মাদার গাছের ডালপালা গড়াদের গায়ে এসে ঠেকেছে। মনে পড়ে মৃত্যুর আগে নলিনী তার হাত নিজের দুখানি রোগ জীর্ণ দুর্বল হাতের মধ্যে নিয়ে হাসি মুখে বলেছিল, আমার একটা কথা রাখবে লক্ষ্মীটি, ফের বিয়ে করো, কথা রাখবে ঠিক, বলো। সে নলিনীর মুখে হাত চাপা দিয়ে বলেছিল, ছি, ওসব কথা কি বলতে আছে? তুমি তুমি সেরে উঠবে। হ্যাঁ, ডাক্তারবাবু তো বলেছেন পূর্ণিমাটা কেটে গেলেই পথ্যি দেবেন। লক্ষ্মীটি, ওরকম কথা আর তুলো না, মা ভয় পেয়ে কান্নাকাটি করবে। ছি। সে পূর্ণিমা কাটেনি। কর্মভার নত নিরানন্দ প্রবাসের দিনগুলিতে নলিনীর এই স্মৃতি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে সুরেশের অন্যমনস্ক মুহূর্তগুলি মধুর রসে ভরিয়ে তোলে, নিশীথ ফোটা রজনীগন্ধার মিঠে মৃদু সুবাসের মতো। বিশেষ করে এই সব রাতে যখন সে একা। মাঘ মাসের সকালবেলা এইমাত্র স্টেশন থেকে এসে রাখতে বসেছে। একটি 12-13 বছরের অপরিচিতা মেয়ে একখানা থালা হাতে ঘরে ঢুকে লাজুক সুরে বলল, মা পাঠিয়ে দিবেন। থালাতে 6-7টি বাটিতে নানা তরকারি। সুরেশ হঠাৎ বড় সন্ত্রস্ত হয়ে উঠল। কি করা উচিত ঠিক করতে না পেরে তাড়াতাড়ি তরকারির বাটি থেকে তরকারি নামিয়ে সেগুলো খালি করে দেবার চেষ্টায় এতটা অনর্থক ব্যস্ততার আমদানি করে বসলো যে মেয়েটি মৃদু হেসে বলল, বাটি এখন থাক, রেখে দিন আপনি, ঝি এসে নিয়ে যাবে এখন। শুধু থালাখানা নিয়ে সে চলে গেল। সুরেশ ভাবল, বড়বাবুর বাসা থেকে এসেছে বটে, কিন্তু বড়বাবুর নিজের মেয়ে নয় সে জানে। এতদিন এই মেয়েটিকে কখনো দেখেনি তো। বেশ শান্ত মুখখানি। এরপর মাসখানেক কেটে গেল। ব্রাঞ্চ লাইনের স্টেশনে ছোটবাবুর জীবন সকাল সন্ধে একঘেয়ে একরঙা ছবির মতো বৈচিত্র্যহীন ভাবে কেটে চলেছে। সেই মেয়েটি আরো কয়েকবার নানা কাজে সুরেশের বাসায় যাতায়াত করেছে। মেয়েটি বড়বাবুর ভাগ্নি। মা নেই, বাপ পদ্মার ওপারে কোন এক স্টেশনে চাকরি করে। সম্প্রতি মামার বাড়ি এসেছে বেড়াতে। মামিমাকেই মা বলে ডাকে। এসব খবর সুরেশ ক্রমে জানতে পারে। একদিন কি কাজে মেয়েটি এলো। সুরেশ কথায় কথায় বলল, রেনু, এই পানগুলো আজ কতদিন ধরে পড়ে রয়েছে, সাজার অভাবে খাওয়া হয় না, গোটা কতক সেজে রেখে যাবে।
রেনু অমনি পান সাজতে বসে গেল। নিপুণ হাতে একরাশ পান সাজা শেষ করে সে তাগিদ দিয়ে কলঙ্ক ধরা অপরিষ্কার কাঁসার ডিবেটা সুরেশের বাক্সের কোণ থেকে বার করে নিয়ে সেটা খানিকক্ষণ বসে বসে বালি দিয়ে মেজে ঝকঝকে করে তুলল। বিছানার ধারে পানে ভর্তি ডিবেটা রেখে দিয়ে হাসি মুখে বলল, 2 আনা পয়সা দিন আমাকে। সুরেশ বুঝতে না পেরে বলল, 2 আনা পয়সা? কেন বলো তো? বউ মারা গিয়ে সন্ন্যাসী হয়েছেন বুঝি? না মশলা, না একটু এলাচ দারচিনি, শুধু ধনের চাল দিয়ে পান সাজা। পয়সা দিন, আমি ভজুয়া পয়েন্টস ব্যাংকে দিয়ে আনিয়ে রাখবো বাজার থেকে। দিন। এক একদিন তার কোটটার পকেট থেকে ময়লা রুমালখানা বালিশের তোয়ালেখানাকে সাবান দিয়ে ধুয়ে রোদ্দুরে দড়ির টানায় মেলে দিয়ে চলে গিয়েছে। ট্রেন পাস করে বাসায় ফিরে এসে সে দেখতে পায়। তারপর উপরি উপরি দিন কয়েক সে অদৃশ্য সেবা হস্তের সন্ধান পাওয়া যায় না। হঠাৎ অপ্রত্যাশিত ভাবে একদিন চোখে পড়ে ঘরের তক্তপোষের নিচে তার ছোট পাথর বাটিতে এক বাটি বেলের শরবত কে সযত্নে ঢাকা দিয়ে রেখে গিয়েছে। স্কুল মাস্টারদের মেসের বাসায় তাস খেলার ফাঁকে ফাঁকে অন্যমনস্ক হয়ে পড়ে সুরেশ। টিকিট বিক্রির জানলায় পয়সা গুনিয়ে দিতে দিতে ভুল হয়। নির্জন শয্যা প্রান্তের সাথী মাদার গাছটার অন্ধকার ডালপালার সীমারেখা আরো অদ্ভুত অদৃষ্টপূর্ব মনে হয়। ঝি পাঁচির মা সেদিন অত্যন্ত বেলায় কাজ করতে এলো। কৈফিয়তে সুরে বলল, একটু বেলা হয়ে গেল বাবু, এই দুপুরের গাড়িতেই রেনু দিদি আবার চলে যাবেন কিনা, তাই সকাল সকাল বড়বাবুদের পাঠ সেরে তবে আসছি। সুরেশ যেন আকাশ থেকে পড়ল। বলল, রেনু আজ চলে যাবে? কই, তা তো... আচ্ছা, কেন আজ? কেন? আমি তো কিছুই জানি না। কথাটা বলেই সে নিজের ভুল বুঝতে পেরে চুপ করে রইল। পরের বাড়ির মেয়ে, তার সঙ্গে তো পরামর্শ করে মেয়েটির যাতায়াত ধার্য হবে না। যাই যাক না, তার কি। পাঁচির মা বলল, নিজের বাপের কাছে চলে যাবে, বাপ সেখানে বিয়ের সম্বন্ধ করছে কিনা, তাই মেয়ে দেখতে আসবে। গেলেই বাঁচে, যে মামি খাটিয়ে খাটিয়ে মুখে রক্ত উঠিয়ে মারে, না একটু যত্ন না একটু আত্মে। 12টার ডাউন ট্রেন আসবার বেশি দেরি নেই। সুরেশ এইমাত্র খেয়ে উঠে পান মুখে দিয়ে কোট পরছে। রেনু বাসার সদর দরজা পার হয়ে উঠোনে এসে ঢুকলো। একটু যেন ইতস্তত করে পরে ঘরে ঢুকে বলল, আমার একটা সেফটি পিন কি সেদিন এখানে ফেলে গেছি? সুন্দর করে চুল বাঁধা, পরনে খয়েরি রঙের জমির ওপর প্লেন জরির কাজ করা ছেলে মানুষের মতো শাড়ি, গলায় সরু চেনহার, এক রাশ ঘন কালো চুলে ভরা শান্ত মুখ। সুরেশ বলল, তুমি আজ চলে যাবে রেনু? কই, সে কথা তো জানি না। তুমি কি 12টার গাড়িতেই যাবে? রেনু এ কোণে ও কোণে কি যেন খুঁজছিল, বলল, আবার এই কাঁচের গ্লাসটা সোজা করে বসিয়ে রেখেছেন, একটা ভেঙেছেন যে এমনি করে সেদিন। হ্যাঁ, আমি এই গাড়িতেই যাব। একটা সেফটি পিন লিখেছেন কোথাও? কোন প্রশ্নটির উত্তর সুরেশ আগে দেবে ভেবে ঠিক করবার আগেই রেনু বলে উঠল, না, সে আর পাওয়া যাবে না। আচ্ছা, আমি যাই, গাড়ি এলো বলে। কথা শেষ করেই হঠাৎ সুরেশের পায়ের কাছে উপুর হয়ে প্রণাম করে উঠে শান্ত নত মুখে সদর দরজা পার হয়ে চলে গেল। আগেও ঘরে কেউ ছিল না, এখনো কেউ নেই। তবুও সন্ধে ট্রেনখানা পাস করে দিয়ে বাসায় ফিরে এসে সুরেশের মনে হলো সব খালি, কেউ কোথাও নেই। ঘরের আসবাবপত্র শূন্যতায় ভরা। মাসখানেক পরে বড়বাবু সুরেশের কাছে এক অভাবনীয় প্রস্তাব উত্থাপিত করলেন। সে তার ভগ্নিপতির স্বঘর, বিশেষত রেনু মেয়েটিকে সে অবশ্যই দেখছে। সংক্ষেপে রেনুর সঙ্গে তার বিবাহের প্রস্তাব। প্রথমে সুরেশের কথাটা যেন বিশ্বাস করতে ইচ্ছে হলো না, পরে সে চুপ করে রইল। বড়বাবু প্রবীণ ব্যক্তি, সুরেশের বয়স সবে 23,
সুতরাং বড়বাবু সুরেশের সঙ্গে এ বিষয়ে এর বেশি আর কোনো কথাবার্তার আবশ্যক দেখলেন না। তার কাছে ঠিকানা জেনে নিয়ে তার জ্যাঠামশাইকে পত্র দিলেন। বিবাহের যোগাযোগ ও অন্যান্য কথাবার্তা চলতে লাগল। ইতিমধ্যে সুরেশের জ্যাঠামশাই রেনুর বাপের কর্মস্থানে পাত্রী দেখে এসে সুরেশকে ও বড়বাবুকে জানালেন পাত্রী সুন্দরী, তাদের খুব পছন্দ হয়েছে, সামনের মাসেই শুভ কাজ সম্পন্ন হয় এই তাঁর ইচ্ছে। শিগগিরই কিন্তু একটু গোল বেঁধে গেল। উভয় ঠিকুজি কুষ্টি মেলাতে গিয়ে দেখা গেল মেয়ের রাক্ষসগণ। মিলনের বহু বাধা, নক্ষত্রেরা সব তির্যক গতিতে অবস্থান করছে। বিবাহ অসম্ভব। সুরেশের বিধবা মা কেঁদে বললেন তার ছেলের নরগণ, তিনি কখনোই এ পাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেবেন না। জ্যাঠামশাইও সম্মতি দিতে পারলেন না, তবে খুব দুঃখিত হলেন, কারণ মেয়েটিকে তার ভারী ভালো লেগেছিল। সুরেশ বাড়িতে চিঠিপত্র দেওয়া একেবারে বন্ধ করে দিল। তবে তার নিজের গ্রামের কোনো বন্ধুকে লেখা চিঠির সংবাদে বাড়ির সকলে জানতে পারল যে সে শিগগিরই গেরুয়া ধারণ করে রামকৃষ্ণ মঠে যোগ দেবে। সুরেশের মা দেশ থেকে রেলের বাসায় এসে পড়লেন, নানা মতে বোঝালেন, কান্নাকাটিও কম করলেন না। পাঁচির মার মুখে রেনু ও সুরেশের আগের পরিচয়ের সব কথা শুনে বললেন, কোথাকার এক রাক্ষসী, সে আমার ছেলেকে ফাঁদ পেতে ধরতে এসেছিল, তোর বিয়ে না হয় এমনি বেঁচে থাক, দরকার নেই আমার ছেলের বউয়ের সেবায়, ইত্যাদি। বিয়ে হলো না। বিয়ে ভাঙবার পর থেকে বড়বাবুর বাসার সঙ্গে সুরেশের সদ্ভাব আর তেমন রইল না। বড়বাবু আর ভালো করে কথাই বলেন না। বছর ঘুরতে না ঘুরতেই সুরেশের অন্যত্র বিয়ে হয়ে গেল। অবস্থাপন্ন ঘরের সুন্দরী মেয়ে, নাম আভাবতী, বেশ নম্র লাজুক। সুরেশ বিয়ের অল্পদিন পরেই নতুন বউকে রেলের বাসায় নিয়ে এলো। মাদার গাছের তলার ছোট্ট বাসটিতে তারপর তারা দুজনে যে সুখের নীড় বাঁধল, সুরেশের তা কত সীমাহীন নির্জন রাত্রির স্বপ্ন। শেষ পর্যন্ত সুরেশের মনে হলো, না, ভালোই হয়েছে ওই বিয়েটা না হয়ে। গণকের কথা একেবারে উড়িয়ে দেওয়ার জিনিস তো আর নয়। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। ইতিমধ্যে আরো দুটো খবর সে পেয়েছে। রেনুর বিয়ে কোনো রকমে হয়ে গিয়েছে এবং বিয়ের কিছুদিন পরেই রেনুর বাপ কলেরায় মারা গিয়েছেন। আরো 1 বছর কাটলো। আভাবতী শুধু যে দেখতে সুন্দরী তা নয়, তার ভাগ্য যে খুব ভালো তার প্রমাণও উপস্থিত হলো। সুরেশ বিখ্যাত পাটের ব্যবসার গঞ্জ রসুলপুর স্টেশনের অস্থায়ী চার্জ পেয়ে বদলির হুকুম তামিল করবার জন্য প্রস্তুত হলো। মাইনেও গেল বেড়ে। যাবার দিন ক্রমেই নিকট এসে গেল। স্কুল মাস্টারেরা মেসের বাসায় তাকে এক বিদায় ভোজে নিমন্ত্রণ করে আকণ্ঠ খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা খাওয়ালেন। সে চলে যাওয়াতে যে সলিমপুরের বিশেষ ক্ষতির কারণ ঘটল, এ সম্বন্ধে নিমন্ত্রিত ব্যক্তিগণের কারো অমত দেখা গেল না। সে অভাব ভবিষ্যতে পূরণ হওয়ার বিষয়েও অনেকে সন্দেহ প্রকাশ করলেন। রওনা হওয়ার আগের দিন সারা বিকেল ধরে জিনিসপত্র গোছানো হলো। আভাবতী ভারী গোছালো মেয়ে। সন্ধ্যের আগেই সব জিনিস বাঁধা ছাদা ঠিক হয়ে গেল। মায়ের ট্রাঙ্ক বন্ধ করার আগে স্বামীর আয়না, চিরুনি, পানের ডিবেটি সকলের উপর রাখা পর্যন্ত, পাছে পথে কোথাও দরকার হয়। সকাল 9:30টার ডাউন যাত্রী গাড়ি স্টেশনে এসে লাগলো। ছোট্ট স্টেশন, বেশিক্ষণ গাড়ি দাঁড়ায় না। যাত্রীর দল কে কার ঘাড়ে পড়ে এরকম অবস্থায় ওঠানামা করছে। সুরেশ স্টেশনের কুলিদের সাহায্যে মালপত্র ওঠানোর ব্যবস্থা করে দিয়ে স্ত্রীকে মেয়ে কামরায় তুলে দিতে গেল। মেয়ে গাড়ির সামনে প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছটার তলায়
নির্বাপিত হয়ে গেল চিরদিনের মতো। দ্রুতগামী ট্রেনের জানালা দিয়ে মুখ বাড়িয়ে সে আর একবার চেয়ে দেখল রাক্ষসগণের মেয়ে ততক্ষণে বড়বাবুর সদর দরজায় পৌঁছে দাঁড়িয়ে আছে। দরজা তখনও খোলা হয়নি, বোধহয় ভজুয়াকে ডাকতে গিয়ে থাকবে। কিছুক্ষণ আগের সেই আনন্দ সুরেশ আর মনের মধ্যে খুঁজে পেল না। Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com Season 2 এখন রিডিং স্পেশাল। আজকে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাক্ষসগণ। গল্প পাঠে মীর, রেনুর ভূমিকায় এবং পর্ব পরিচালনায় মোহর, সুরেশের চরিত্রে এবং সমগ্র পরিচালনায় সোমক, সূত্রধার, নলিনী এবং পাঁচির মায়ের ভূমিকায় আমি লাজবন্তী, ভিজুয়ালস এবং পাবলিসিটির দায়িত্বে অল্টো এবং সাউন্ড ডিজাইনে সায়ক। ফিরে আসবো আবার আগামী সপ্তাহে শুক্রবার ঠিক রাত 8টায় Prem.com Season 2 আরো একটি নিবেদন নিয়ে। হবে রিডিং স্পেশাল।